আমরা লাইব্রেরির একটি ব্যবস্থা করেছি, যেখানে ইউজাররা মিনিমাম সাবস্ক্রিপশনের মাধ্যমে কিন্তু তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই এই তথ্য ভাণ্ডারের বেশ কিছু দুর্মূল্য অংশের বই তারা কিন্তু পড়বার সাক্ষী হবেন গ্রন্থাগারটিতে না এসেও। 24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। নমস্কার, আমি ডক্টর প্রতীক ঘোষ, অধিকর্তা সম্পাদক এই গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের। ইতিহাস প্রসিদ্ধ এই ব্যারাকপুর অঞ্চলে ধোবিঘাটের পার্শ্বস্থ অঞ্চলে 14 রিভারসাইড রোডে এই মিউজিয়ামের অবস্থান এবং 1961 সালে যাত্রা শুরু করে আজ আমরা এগিয়ে চলেছি আগামী প্রজন্মের লক্ষ্যে গান্ধীজি এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তাদের কাছে ব্যক্ত করবার জন্য। আসুন আমরা প্রবেশ করি গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এই গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের প্রথম গ্যালারি, এবং যেটি একটি অন্যতম অনবদ্য একটি গ্যালারি, কারণ এই গ্যালারিতেই রয়েছে কিন্তু 81 ফুট বিস্তৃত একটি দীর্ঘতই মুরাল পেন্টিং, যে পেন্টিংটার মাধ্যমে গান্ধীজির জীবন ইতিহাস ক্রমপর্যায়ে কিন্তু ব্যক্ত করা হয়েছে। আপনি ইতিহাসের বইতে যখন গান্ধীজিকে পড়ছেন, এখানে খুব সহজেই, খুব অল্প সময়ের মধ্যেই, স্বল্প পরিসরে আপনি কিন্তু এই অভিনব মুরাল চিত্র, অর্থাৎ যেটাকে আমরা দেওয়াল চিত্র বলি, তার মাধ্যমেই আপনি গান্ধীজির জীবন ইতিহাস সম্পূর্ণভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে, এবং প্রেক্ষাপটে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকেও আপনি কিন্তু জানতে পারছেন। সেই সঙ্গে আমরা এই গ্যালারিতে রাখছি একটি ইন্টারঅ্যাক্টিভ কিয়স্ক। এই যে অভিনব দেওয়াল চিত্রটি রয়েছে, তার সঙ্গে যে ইতিহাস তুলে ধরা হয়েছে, সেই ইতিহাসকে আপনি নিজে তার সঙ্গে যুক্ত হয়ে সেই সাক্ষী হবেন। ইন্টারঅ্যাক্টিভ কিয়স্ক আপনি নিজে অপারেট করবেন এবং সেই সঙ্গে আপনি সেই ইতিহাসটিকে সাক্ষী হতে পারবেন। এছাড়া এখানে আমরা রেখেছি গান্ধীজির ভারতবর্ষে ফিরে আসার পরে আন্দোলনকে সংঘবদ্ধ করবার জন্য যে দুটি আশ্রম উনি ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করেছিলেন, তার একটি ছিল আহমেদাবাদের সবরমতী ধারে, এবং সেই সবরমতী আশ্রমে যে কুটিরটিতে, হৃদয়কুঞ্জ কুটির নামে গান্ধীজি যে কুটিরটিতে থাকতেন, সেই কুটিরটাকেও আমরা এখানে দেখাচ্ছি একেবারে অবিকল সেই প্রতিকৃতি রূপ দিয়ে। এবং পরবর্তীকালে মূলত সমাজের উন্নয়নের জন্য, নতুন ভারতবর্ষ গঠন করবার স্বপ্ন দেখবার জন্য, এবং সমাজের যে অস্পৃশ্যতার মতন যে অভিশাপগুলো ছড়িয়েছিল সেগুলোকে নির্মূল করবার জন্য উনি যে গঠনমূলক কর্মসূচি গ্রহণ করেছিলেন, এবং সেই কারণে 1933 সালে মহারাষ্ট্রের ওয়ার্ধায় তিনি সেগাঁও গ্রামে কিন্তু সেবাগ্রাম আশ্রম তৈরি করেছিলেন। সেই সেবাগ্রাম আশ্রমের কর্মকাণ্ড কিন্তু আমরা একটা প্রতিরূপ মডেলের মাধ্যমে এখানে তুলে ধরেছি। এবং এখানে আসলে এই গ্যালারিতে আপনি পাবেন গান্ধীজির একটু বিষদগার, একটা বেদনাদায়ক একটা প্রতিচ্ছবি ফুটে উঠবে তার স্কাল্পচারের মাধ্যমে। তার কারণ, স্কাল্পচারটি যখন তৈরি হয় সেদিন একটা আমাদের বাংলার বুকে একটি বেদনাদায়ক দিন ছিল। গান্ধীজি এসে পৌঁছেছেন বাংলায়, কিন্তু উনি পরক্ষণেই শুনলেন 1925 সাল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু ঘটেছে, এবং সেই জন্য দেশবন্ধুকে নিয়ে যাওয়া হয়েছে শবদাহ করবার জন্য আমাদের এই কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে। গান্ধীজি সেখানে পৌঁছে গেলেন, এবং তার মৃত্যুতে তিনি যতটা ব্যথিত হয়েছিলেন, সেই ব্যথিত হৃদয়ে সেই শ্মশানে বসে তিনি কিন্তু দেশবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন। তারই প্রতিচ্ছবি একটি স্কাল্পচারের মাধ্যমে কিন্তু এই গ্যালারিতে দেখতে পাবেন।
নমস্কার, আমি আয়তা নিয়োগী, গান্ধী স্মারক সংগ্রহালয়ের গাইড লেকচারের পদের সাথে যুক্ত। আমরা এখন দাঁড়িয়ে আছি গান্ধী স্মারক সংগ্রহালয়ের দ্বিতীয় কক্ষে। এটি হলো মহাত্মা গান্ধী এবং ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট গ্যালারি। এই কক্ষে এলে আপনারা দেখতে পাবেন 14টি পোস্টার প্যানেলের মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং গান্ধীজির জীবনের টুকরো টুকরো কথা এখানে দেখানো হয়েছে। এছাড়াও এখানে দুটো ডিজিটাল ফ্লিপবুক দেখানো হয়েছে। ফ্লিপবুকের মাধ্যমে আপনারা যেমন নর্মাল বইয়ের পাতা উল্টান, এখানে সেই ডিজিটাল ফ্লিপবুকে বইটা যেটা দেখানো হয়েছে সেখানে হাতটাকে ডান দিক থেকে বাঁ দিক সরাতে হবে এবং স্ক্রিনে আপনি সেটাকে দেখতে পাবেন যে বইয়ের পাতা উল্টাচ্ছে। আচ্ছা, এখানে যে দুটো ডকুমেন্টেশন দেখানো হয়েছে, ডকুমেন্টেড থিওরি আছে, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির ফেসটা, ওখানে উনি কি করেছিলেন, নাটাল কংগ্রেস স্থাপন, এছাড়াও ওনার যে কর্মকাণ্ডগুলো ছিল সেগুলো একটাতে আছে। আরেকটা রয়েছে স্বাধীনতা প্রাপ্তির পর ভারত যখন একটা নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, তাকে ভেতর থেকে সংগঠিত হতে গেলে, ভেতর থেকে আভ্যন্তরীণ দিক থেকে কাঠামোগতভাবে উন্নত হতে গেলে যে পয়েন্টের কথা উনি বলেছিলেন, 18 দফা নীতির কথা উনি বলেছিলেন, সেগুলো ডকুমেন্টেড ফর্মে রয়েছে। এছাড়া আপনি এখানে দেখতে পাবেন গান্ধীজির লাইফ সাইজ মডেল, যেখানে উনি চরকায় সুতো কাটছেন এবং তার সাথে আপনি উপভোগ করতে পারবেন তার ফেভারিট সংটা, যেটা আমরা বলি রামধুন, রঘুপতি রাঘব রাজারাম, ওই গানটা আপনি শুনতে পাবেন এখানে। এছাড়াও এখানে একটা গান্ধীজি যখন সবসময় হাতে তার একটা লাঠি থাকতো, সেই লাঠিটাও আপনি দেখতে পাবেন, এটা হচ্ছে আমাদের রেপ্লিকা মডেল। এছাড়াও গান্ধীজির জীবন যে কতটা সিম্পল ছিল, উনি যে কতটা সহজ পদ্ধতিতে নিজের জীবন অতিবাহিত করেছেন, সেটা দেখানোর জন্য এখানে কিছু তার প্লাস্টার কাস্ট রেপ্লিকাস রয়েছে। তার জীবন কতটা সিম্পল ছিল সেটা দেখানোর জন্য আমরা এটাকে রেখেছি। এগুলি আপনারা এখানে উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে এবারে আমরা দেখছি বাংলা গ্যালারি, অর্থাৎ যেহেতু এটি পূর্বাঞ্চলীয় গান্ধী স্মারক সংগ্রহালয়, তো সেই জন্য গান্ধীজির সঙ্গে বাংলার এবং বাঙালির যে ওতপ্রোত সম্পর্ক, সেই ইতিহাসের দৃশ্যায়নই আমরা ব্যক্ত করেছি এই গ্যালারির মাধ্যমে। এই গ্যালারিটিকে আমরা বেশ কয়েকটি উপবিভাগে ভাগ করেছি। প্রথমে আমরা দেখাচ্ছি সাধারণভাবে গান্ধীজির সঙ্গে বাংলা এবং বাঙালির কি সম্পর্ক ছিল, বাংলার বিভিন্ন অঞ্চলে গান্ধীজি কখন এসছেন, কি কারণে এসছেন, সেই আলোকচিত্রগুলো তুলে ধরছি। এছাড়াও আমরা এখানে তুলে ধরেছি কিন্তু যে অবিভক্ত বাংলার নোয়াখালী জেলায় গান্ধীজির যে শান্তি প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম 1946-47 সালের, সেই কাহিনীও আমরা কিন্তু বিভিন্ন আলোকচিত্রের মাধ্যমে এবং তার সঙ্গে তথ্যাদি সম্পর্কে তুলে ধরেছি। সেই সঙ্গে মহাত্মা রূপে যাকে গান্ধীজিকে সর্বজন বিদিত যিনি করেছিলেন, সেই গুরুদেব এবং মহাত্মার যে ওতপ্রোত সম্পর্ক, বলা যায় সেই দুই বন্ধু, দুই মহামানবের মধ্যে শেষ সাক্ষাৎকারের দৃশ্য যেটি ঘটেছিল 1940 সালে শান্তিনিকেতনে। সেই শান্তিনিকেতনে 1940 সালে দুই বন্ধুর ঘটনা দৃশ্যায়ন করেছি এবং কবে কবে গান্ধীজির সঙ্গে গুরুদেবের সাক্ষাৎ হয়েছিল, কি কারণে হয়েছিল, তার তথ্যাদিও তুলে ধরা হয়েছে। আর গান্ধীজি যখন বাংলায় আসতেন, আমাদের অত্যন্ত গর্বের এই ব্যারাকপুরের এই পার্শ্বস্থ একটি অঞ্চল সোদপুর, সে সোদপুরে ছিল একটি খাদি প্রতিষ্ঠান, সেখানেই গান্ধীজি তার কাল অতিবাহিত করতেন এই বাংলায়। দীর্ঘকাল সেই সম্পর্কটি তিনি টিকিয়ে রেখেছিলেন এবং তার আত্মকথায় সেই জায়গাটিকে তিনি তার দ্বিতীয় আবাসস্থল বলে বর্ণনা করেছেন। সুতরাং সেই সোদপুরে গান্ধীজির যে কর্মকাণ্ড, তারও দৃশ্যায়ন আমরা এখানে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরেছি। সবচেয়ে আকর্ষণীয় আপনাকে যেটি করবে, গান্ধীজি বাংলায় যখন এসেছিলেন, তার নিজে হাতে বিভিন্ন সময়ে যে দ্রব্যাদিগুলি উনি ব্যবহার করেছিলেন, প্রকৃত অর্থে সেই প্রকৃত ব্যবহার্য জিনিস, গান্ধীজির ব্যবহার্য জিনিস আমরা এই শোকেসটির মাধ্যমে তুলে ধরেছি। এখানে দেখা যাবে একটি লণ্ঠন, যে লণ্ঠনটি উনি 1946-47 সালে নোয়াখালীতে ব্যবহার করেছিলেন। এখানে দেখা যাচ্ছে একটি কাঠের ডেস্ক, যেটি উনি সোদপুরে থাকাকালীন খাবার জন্য এই ডেস্কটি ব্যবহার করতেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়িতে যখন ছিলেন, তখন এই বিছানার চাদরটি উনি ব্যবহার করেছিলেন। এছাড়াও গান্ধীজির ব্যবহৃত দুটি কাঠের চামচ ও বোলপুরি একটি টুপি এখানে দেখা যাচ্ছে এবং আপনাকে অবশ্যই অনুসন্ধিৎসু করে তুলবে। এখানে কিন্তু আমরা সংরক্ষণ করতে পেরেছি সেই মহান মানুষের চিতাভস্য, সেটিও আপনি এখানে দেখতে পাবেন। সেই সঙ্গে গান্ধীজির বাংলা হাতের লেখা, অর্থাৎ যখন নোয়াখালীতে উনি ছিলেন, উনি বাংলা হাতের লেখা প্র্যাকটিস করেছিলেন নিজের হাতে। সেই প্রকৃত হাতের লেখার কপি আপনারা এই গ্যালারিতে অবশ্যই দেখতে পাবেন। এটাই হচ্ছে আমাদের গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের বাংলার গ্যালারি। এবারে এই চতুর্থ গ্যালারিতে আমরা তো জানি মহাত্মা গান্ধীকে সর্বজন বিদিত, কিন্তু এই মহাত্মাই কিন্তু আমাদের ভারতবর্ষে গুজরাটের পোরবন্দরের বুকে জন্মগ্রহণ করেছিলেন শুধুমাত্র একটি বৈষ্ণব পরিবারে, একটি সাধারণ পরিবারে, মোহন হিসাবে, যার নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। কে ছিল সেই মোহন? কি করে সেই মোহন বড় হয়ে মহাত্মা হলো? অর্থাৎ মোহনের ছোটবেলার ইতিহাস। সে কি ছোটবেলা থেকেই এমন কিছু কর্মকাণ্ড করেছিল যেটি তার জন্য ভবিষ্যতে তার জন্য মহাত্মা রূপে তাকে সর্বজন বিদিত করে তুলেছিল? হয়তো না।
মোহন কিন্তু একদম সাধারণ পরিবারের খুবই সাধারণ একটি ছেলে, অত্যন্ত প্রিয় আদুরে ছেলে ছিলেন এই কস্তুরবা গান্ধী এবং করমচাঁদ গান্ধী। এবং ছেলেবেলায় যেমন দুষ্টুমি করে, মোহনও কিন্তু নানান দুষ্টুমিতে জড়িয়ে গিয়েছিলেন। তার আত্মকথাতেই কিন্তু তিনি বিস্তারিতভাবে বর্ণনা দিয়েছেন। সুতরাং মোহনের ছেলেবেলা সেটি আমরা তুলে ধরছি প্রথমে এই চতুর্থ গ্যালারিতে। সেই সাথে এই গ্যালারিতে আমরা রেখেছি বেশ কয়েকটি ডায়রামা, যার প্রথম ডায়রামাটি হলো গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় গেছিলেন একজন ওকালতির কাজে সহযোগিতা করতে, সেখানে গিয়েই তিনি বর্ণ বৈষম্যের শিকার হয়েছিলেন। পিটার মারিসবার্গ স্টেশনে তাকে প্রথম শ্রেণীর টিকিট থাকা সত্ত্বেও রেলের কামরা থেকে তাকে জোর করে নামিয়ে দেওয়া হয়েছিল কুলি ভারতীয় হিসাবে। তো সেই দৃশ্যটিও আপনি এখানে দেখতে পাবেন। সঙ্গে রয়েছে ভারতবর্ষে গান্ধীজির নেতৃত্বে যে প্রথম সত্যাগ্রহ আন্দোলন পরিচালিত হয়েছিল, চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন, তার একটি ডায়রামা। এবং সেই সাথে 1942 সালের 8ই আগস্ট যে ডু অর ডাই করেঙ্গে ইয়ে মরেঙ্গে এই স্লোগান নিয়ে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন, সেই ভারত ছাড়ো আন্দোলনের অধিবেশনটাও আমরা এখানে চিত্রিত করছি। সঙ্গে রয়েছে গান্ধীজি নিজের হাতে ব্যবহার করা চরকা, এবং সেই চরকায় আমাদের জাতীয় নেতৃত্ববৃন্দের নিজেদের হাতে কাটা চরকার যে সুতো তারা বের করেছিলেন, সেই সুতো কিন্তু আমরা এখানে সংরক্ষণ করতে পেরেছি, যেখানে গান্ধীজির স্বয়ং হাতে কাটা সুতো, নেতাজি সুভাষচন্দ্র, পণ্ডিত নেহেরু, কস্তুরবা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সর্দার প্যাটেল, অনেক প্রমুখ জাতীয় নেতাদের হাতে কাটা সুতো আমরা এখানে সংরক্ষণ করতে পেরেছি। সেই সাথে এই গ্যালারিতে আপনারা দেখবেন স্বদেশী আন্দোলনের একটি চিত্রায়ন তৈলচিত্রের মাধ্যমে। এই সমস্ত কিছু মিলেই আপনি কিন্তু 4টি গ্যালারি দৃশ্যায়নের মাধ্যমে গান্ধীজি এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আপনি কিন্তু এই সংগ্রহালয়ে আসলে খুব সুন্দরভাবে সাক্ষী হয়ে উঠবেন, জানাতে পারবেন পরবর্তী প্রজন্মকে। ইতিহাস তো এতক্ষণ পর্যবেক্ষণ করলাম, কিন্তু ইতিহাসকে চলমানভাবে দেখতে গেলে আপনাদের আসতে হবে এই গান্ধী স্মারক সংগ্রহালয়ের এই অডিও ভিজুয়াল রুমে, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এবং এখানেই কিন্তু যেমন আপনি একটি মাল্টিপ্লেক্সে বসে কোনো একটি জিনিস উপভোগ করেন, এখানেও কিন্তু আমরা এই রুমটি তৈরি করেছি আপনাদের জন্য। আপনারা এখানে এসে ইতিহাসের সঙ্গে সাক্ষী হয়ে আমাদের গৌরবের ইতিহাস, গৌরবের দিনগুলোর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করুন। এখানে আপনি দেখতে পাবেন গান্ধীজি সহ গান্ধীজির জীবনী, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্যমূলক তথ্যচিত্র আপনাদের জন্য আমরা তুলে ধরব। হয়তো আপনি যখন ইতিহাস পড়ছেন বা ইতিহাস পড়াচ্ছেন, তখন সব ইতিহাস কিন্তু ব্যক্ত করা থাকে না ইতিহাস বইতে। তাই আমরা এখানে সেই তথ্যচিত্রগুলোর মাধ্যমে তুলে ধরব ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে এই ইতিহাস প্রসিদ্ধ ব্যারাকপুর অঞ্চলের ভূমিকা, এবং সেই সাথে গান্ধী জীবনী, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বা যে কোনো জাতীয় নেতৃত্ববৃন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনীও মাঝে মাঝে আমরা বিভিন্ন দিনগুলো অনুযায়ী কিন্তু এই অডিও ভিজুয়াল রুমে তুলে ধরি। আসুন আমরা বসে এখানে কিন্তু আমরা কিছুটা উপভোগ করি সেই ইতিহাসকে তথ্যচিত্রের মাধ্যমে। মিউজিয়াম ভ্রমণ আপনাদের কমপ্লিট। এবার আপনারা মিউজিয়াম থেকে বেরোনোর সময় আমাদের অনুরোধ, আপনারা যাতে আমাদের এই সভিনিয়ার শপে একবার একটু আসেন এবং ঘুরে যান। এখানে কিছু গান্ধীজির লেখা নিজের কিছু বই, তার আত্মজীবনী রয়েছে। এছাড়া তিনি যে একজন বিখ্যাত ব্যক্তি, গান্ধিয়ান লেগেসি, গান্ধিয়ান হেরিটেজের ওপর বিখ্যাত মানুষের, বিখ্যাত লেখকদের লেখা কিছু বই রয়েছে। এছাড়াও ছোট বাচ্চাদের জন্য কমিক্সের আকারে গান্ধীজি, মহাত্মা গান্ধী, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর কিছু কমিক্স বই রয়েছে। এছাড়াও এখানেই যেটা সব থেকে বেশি পাবেন, বাংলার কোথাও খুঁজে না পেতে পারেন, ছোট্ট এই চরকা, যেটাকে গান্ধীজি ন্যাশনালিজমের প্রতীক হিসেবে দেখাতে চেয়েছিলেন, সেই চরকার মিনিয়েচার মডেল, এটা আপনারা বাড়িতে সভিনিয়ার্স আইটেম হিসেবে রাখতে পারেন। এছাড়াও এখানকার স্মৃতি বিজড়িত কিছু জিনিস, যেমন পোস্টকার্ডস, ফ্রিজ ম্যাগনেট, এছাড়াও গান্ধীজির 3 বান্দার যেমন আমাদের ফেমাস ফাইবার অপটিক্সের, এগুলো আপনারা এখান থেকে পারচেস করতে পারেন এবং এখানকার স্মৃতি সমৃদ্ধ জিনিসগুলো আপনারা নিতে পারেন। এবারে আমরা রয়েছি গ্রন্থাগারের একটি বিশেষ অংশে, যেখানে এসে আপনি কিন্তু ইতিহাস কেন, স্বাধীনতা আন্দোলন কেন, বিভিন্ন বিষয়ভিত্তিক গবেষণার জন্য আপনি যদি অনুসন্ধান করতে থাকেন, তাহলে অবশ্যই একবার আসুন আমাদের এই গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের গ্রন্থাগারটিতে। এই গ্রন্থাগারে শুধুমাত্র যে গান্ধীজি সম্পর্কিত সংগ্রহমূলক বই আমরা সংরক্ষণ করেছি তা নয়, এছাড়াও গান্ধীজি সহ বিভিন্ন বিষয়ভিত্তিক বইও, যেটি হয়তো বেশ কিছু দুর্মূল্য দুষ্প্রাপ্য বইও কিন্তু আমরা এখানে রয়েছি। বর্তমানে আমাদের গ্রন্থাগারে আমরা প্রায় 12,000-এর মতো বই সম্বলিত করতে পেরেছি। এবং শুধু তাই নয়,
প্রত্যেকটি বইকে কম্পিউটারের মাধ্যমে ক্যাটালগিং করা হয়েছে এবং সেই ক্যাটালগিংয়ের তথ্য সম্পূর্ণ আকারে কোহার মাধ্যমে আমরা তুলে দিয়েছি আমাদের গান্ধী স্মারক সংগ্রহালয়ের ওয়েবসাইটে। শুধুমাত্র তাই নয়, যারা গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে গ্রন্থাগারে আসতে পারছেন না, বাইরের যারা ব্যবহারকারীরা আগ্রহ প্রকাশ করেন আমাদের এই গ্রন্থাগারটি বইগুলোকে ব্যবহার করবার জন্য, তাদের গবেষণায় সহযোগিতা হবার জন্য, আমরা তাদের কথা স্মরণ করে এই লাইব্রেরির একটি অংশকে ডিজিটাইজেশন করতে সমর্থ হয়েছি। আজকে প্রায় 1.5 বছর হলো আমরা এই ডিজিটাইজেশনের কাজটি শুরু করেছি, যেটি কিন্তু এখনও প্রসেস কিন্তু চলছে। ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে আমরা লাইব্রেরির একটি ব্যবস্থা করেছি, যেখানে ইউজাররা মিনিমাম সাবস্ক্রিপশনের মাধ্যমে কিন্তু তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই এই তথ্য ভাণ্ডারের বেশ কিছু দুর্মূল্য অংশে বই তারা কিন্তু পড়বার সাক্ষী হবেন গ্রন্থাগারটিতে না এসেও। এছাড়াও গ্রন্থাগারে কিন্তু বই ছাড়াও রয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য পত্রিকা। গান্ধীজি নিজে যে পত্রিকাগুলিকে সম্পাদনা করতেন, ইয়ং ইন্ডিয়া, হরিজন পত্রিকা, বা গান্ধীজির 100 ভলিউমের যে কালেক্টেড ওয়ার্কসের সংগ্রহ, সেটিও আমাদের রয়েছে। এখানেই আমরা আর্কাইভাল ডকুমেন্টস হিসাবে সংরক্ষণ করেছি গান্ধীজি নিজে হাতে লেখা এবং গান্ধীজিকে লেখা প্রায় 28,000 চিঠি প্রত্যয়িত কপি, সেটিও কিন্তু আমরা সংরক্ষণ করে রেখেছি। সুতরাং বোঝাই যাচ্ছে, আপনি যদি গবেষণার জন্য, এই ধরনের গবেষণার জন্য কোনো লাইব্রেরিকে অনুসন্ধান করতে চান, তাহলে অবশ্যই কিন্তু চলে আসুন এই ব্যারাকপুরের বুকে 14 রিভারসাইড রোডে, ঠিক ধোবিঘাট পার্শ্বস্থ সংলগ্ন গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের এই গ্রন্থাগারটিতে। এই সংগ্রহালয়টি সর্বসাধারণের জন্য কিন্তু খোলা থাকে সপ্তাহের প্রতিদিন। শুধুমাত্র বুধবার আমরা কিন্তু এই সংগ্রহালয় বন্ধ রাখি। এছাড়া বুধবার ব্যতীত যে কোনো সপ্তাহে যে কোনো দিন আপনি যদি 11টা থেকে 5টার মধ্যে এই সংগ্রহালয়ে আসেন, অবশ্যই সাক্ষী হবেন এইরকম একটি গঙ্গার পার্শ্বস্থ অঞ্চলে, হুগলি নদীর পার্শ্বস্থ তীরে অবস্থিত এই গান্ধী স্মারক সংগ্রহালয়ের অভিনব যে দৃশ্যায়ন বা ইতিহাসকে সাক্ষী করে রচনা করেছে আপনাদের জন্য, সাক্ষী হবেন আপনারা। আমরা প্রত্যাশা করব আপনারা বুধবার ছাড়া যে কোনো দিন এবং অন্যান্য ছুটির দিন ব্যতীত, আমাদের কিন্তু ন্যাশনাল হলিডে অর্থাৎ 2রা অক্টোবর, 15ই আগস্ট বা 26শে জানুয়ারিও এই মিউজিয়াম আপনাদের জন্যই কিন্তু খোলা রয়েছে। তাই আসুন, সাক্ষী হন প্রকৃত ইতিহাসের, সাক্ষী হন গান্ধীজির জীবনীকে, এবং আসুন আমরা সকলে মিলে এগিয়ে যাই যে একটি সমাজে শান্তিমূলক, যাতে আমরা একটা সমাজকে তৈরি করে যেতে পারি আগামী প্রজন্মের জন্য, সেই লক্ষ্যে আমরা তাকিয়ে রয়েছি আপনাদের জন্য। Exclusive jewelry collection DTC London द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শকদেরকে জানাই a very 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 happy new year।